সকলকে স্বাগত। জীবনে স্ট্রাগল না করলে, লড়াই না করলে, কষ্ট না করলে সাকসেস আসে না। তাই বলবো তোমার বেস্টটা দিতে হবে, যাতে হেরে গেলেও পরে করে আফসোস না হয়, দুঃখ না হয়, কারণ তুমি তোমার বেস্ট দিয়েছো। এর থেকে বেশি খাটা তোমার পক্ষে সম্ভব ছিল না। বুধবার সন্ধ্যায় এবং রবিবার সন্ধ্যায় আমাদের ভিডিওগুলো আপলোড করা হয়। আগের ক্লাসে তোমরা ইতিহাস বা হিস্ট্রি নামকরণ কিভাবে হয়েছে, এর উৎপত্তি কি করে, ইন্ডিয়া, ভারতবর্ষ, হিন্দুস্থান নামকরণ কিভাবে হয়েছে সেটি তোমরা জেনেছো। ইতিহাসের যুগ বিভাজন সম্বন্ধে জেনেছো, ভারতীয় জনগোষ্ঠী সম্বন্ধে জেনেছো, ইতিহাসের উপাদানগুলি সম্বন্ধে জেনেছো, তথা ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেহেরগড় সভ্যতা সম্বন্ধে জেনেছো। আজকের আমাদের নতুন তিনটে টপিক আমরা জানবো। আজকে সিন্ধু সভ্যতা সম্বন্ধে আমরা জানবো, আর্য সভ্যতা সম্বন্ধে, এবং আমরা জানবো প্রতিবাদী ধর্ম আন্দোলন। প্রাচীন ভারতের ইতিহাসের তিনটা টপিক আমরা জানবো। প্রথম যে সভ্যতার কথা বলছি সেটি আজ থেকে প্রায় 5,000 বছর আগে। তখনকার দিনের মহিলারাও এখনকার দিনের মহিলারা যেভাবে ভ্যানিটি ব্যাগ ব্যবহার করে, লিপস্টিক ব্যবহার করে, চিরুনি ব্যবহার করে, তখনকার দিনের মহিলারাও এই সরঞ্জামগুলো ব্যবহার করছিল। আমরা যেভাবে রাস্তাগুলো দেখতে পাই, এখনকার দিনের রাস্তাগুলো যেভাবে চৌড়া রাস্তা, বড় বড় প্রশস্ত রাস্তা, গলিপথ দেখতে পাই, সোজা রাস্তা দেখতে পাই, রাস্তার পাশে যেভাবে ডাস্টবিন দেখতে পাই, বা ম্যানহোল দেখতে পাই, ড্রেনেজ সিস্টেম দেখতে পাই, যা কিছু, বা লাইট পোস্ট এর ব্যবস্থা, বর্তমান যুগে উন্নত শহরগুলোতে যে ব্যবস্থাগুলো দেখা যায় সেগুলো সবই আজ থেকে প্রায় 5,000 বছর আগে ভারতীয় একটি সভ্যতার মধ্যে ছিল। কোন সভ্যতার কথা বলছি? আমরা বলছি সিন্ধু সভ্যতার কথা। সেই সিন্ধু সভ্যতা যেটি আবিষ্কার করেছিলেন 1921 খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান স্যার জন মার্শালের তত্ত্বাবধানে স্যার দয়ারাম সাহানি পাঞ্জাবের মন্টগোমারি জেলার হড়প্পায় প্রথম সেটি আবিষ্কার হয়। এবং যেহেতু এটি হড়প্পায় আবিষ্কৃত হয়েছিল, তাই এই সভ্যতার নাম হড়প্পা সভ্যতা বলা হয়। যেহেতু এটি সিন্ধু নদীর তীরে ছিল, তাই একে সিন্ধু সভ্যতাও বলা হয়। সিন্ধু সভ্যতার মেইনলি দুটো প্রধান কেন্দ্র ছিল, এক হচ্ছে হড়প্পা, দুই হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো সভ্যতা 1922 খ্রিস্টাব্দ। 1922 খ্রিস্টাব্দে স্যার রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লাড়কানা জেলার মহেঞ্জোদারো এই কেন্দ্রটি আবিষ্কার করেন। এটি ছিল সিন্ধু নদীর তীরে। এই মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের নগরী। খনন কার্যের ফলে প্রায় 1500টি প্রত্নকেন্দ্র আবিষ্কার হয়েছে। প্রধান কেন্দ্রগুলো যদি আমরা বলি, সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্রগুলো ছিল পাঞ্জাবের হড়প্পা, যেটি ছিল রাভি নদীর তীরে, সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো, যেটি ছিল সিন্ধু নদীর তীরে, রাজস্থানের কালীবাঙ্গান, যেটি ছিল ঘরঘরা নদীর তীরে, গুজরাটের লোথাল, যেটি ভোগাপুর নদীর তীরে, রূপার শতদ্রু নদীর তীরে ইত্যাদি। হড়প্পা এবং মহেঞ্জোদারো এই যে দুটো শহরের মধ্যে দূরত্ব ছিল প্রায় 483 কিলোমিটার। এই সভ্যতায় সবচেয়ে বেশি, সিন্ধু সভ্যতার সবচেয়ে বেশি প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে গুজরাটে, ভারতের গুজরাটে। রেডিও কার্বন ডেটিং বা C14 পদ্ধতির মাধ্যমে এই সিন্ধু সভ্যতার কালসীমা নির্ণয় করা হয়েছে। সময়কালটি স্থির করা হয়েছে প্রায় 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। লোথাল যে শব্দের অর্থ হচ্ছে মৃতের স্থান, এই লোথালেই পাওয়া গেছে বিশ্বের প্রথম পোতাশ্রয় বা জাহাজ ঘাটা। ভারতের প্রথম নগরায়ন ঘটেছিল এই সিন্ধু সভ্যতায় বা হড়প্পা সভ্যতায়। হড়প্পার নগরগুলো ছিল খুব সুপরিকল্পিত। নগরের উঁচু জায়গায় বড় বড় ইমারত ছিল, প্রশস্ত রাস্তা ছিল, বড় রাস্তার সঙ্গে যুক্ত ছিল ছোট রাস্তা এবং গলিপথ, উন্নত পয়ঃপ্রণালী ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থা। গৃহ নির্মাণে সিন্ধুবাসীরা পোড়া ইট ব্যবহার করতেন। হড়প্পায় বৃহৎ স্নানাগার পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে 180x108 ফুট একটি বৃহৎ স্নানাগার পাওয়া গেছে। এই সভ্যতাটি ছিল তাম্র প্রস্তর যুগের সভ্যতা তথা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, অর্থাৎ এই সময়ের মানুষেরা তামা এবং ব্রোঞ্জ, তার সঙ্গে পাথরের ব্যবহার জানতেন। সিন্ধু সভ্যতার মানুষেরা ঘোড়া এবং লোহা এই দুটোর ব্যবহার জানতেন না। সিন্ধুবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি, গম, যব, ধান, বার্লি, জোয়ার প্রভৃতি ছিল তাদের প্রধান কৃষিজাত দ্রব্য। এই সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শিল্প ছিল মৃৎশিল্প। সিন্ধু উপত্যকায় পোড়া মাটি, তামা, ব্রোঞ্জের উপরে সিলমোহরে চিত্রলিপি উৎকীর্ণ করা হয়েছে, যাকে সিন্ধু লিপি বলা হয়েছে, যার পাঠোদ্ধার এখনো করা সম্ভব হয়নি। সিন্ধু লিপির পাঠোদ্ধার করা এখনো সম্ভব হয়ে ওঠেনি।
সিন্ধু সভ্যতার পতনের অনেকগুলো কারণ বলেছেন ঐতিহাসিকরা। তার মধ্যে আসল কারণগুলো যদি বলা যায়, বন্যা, অগ্নিদাহ, সিন্ধু নদের গতিপথের পরিবর্তন, বনাঞ্চল ধ্বংসের ফলে মরু অবস্থার সৃষ্টি, ভূমিকম্প, আকস্মিক বৈদেশিক আক্রমণ প্রভৃতিকে দায়ী করা হয়েছে। পরের সিন্ধু সভ্যতার পরের যদি আমরা কথা বলি, তার পরের সভ্যতাটি ছিল প্রায় 3000 বছর আগে। হ্যাঁ, একটি গ্রামীণ সভ্যতা। কোন সভ্যতার কথা বলছি? আমরা পরবর্তী সভ্যতার কথা বলছি, সিন্ধু সভ্যতার পরে যেটি ভারতে গড়ে উঠেছিল, অর্থাৎ ঋগ বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতার কথা বলছি। আর্য আর্য একটি ভাষাবাচক শব্দ, যার অর্থ সদ্বংশজাত ব্যক্তি বা অভিজাত ব্যক্তি। গ্রিক, জার্মান, লাতিন, গাথিক, কেলকিট, পার্সিক এবং সংস্কৃত, এই 7টি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে কোনো একটির ব্যবহারকারীকে বলা হয় আর্য। এই আর্যদের আদি বাসভূমি, আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে ঐতিহাসিক ব্রান্ডেনস্টাইন এর তত্ত্বকে মেনে নিয়েছেন। ওনার মতে, ডক্টর ব্রান্ডেনস্টাইনের মতে, উড়াল পর্বতের দক্ষিণে কিরগিজ স্টেপ তৃণভূমি ছিল আর্যদের প্রধান বাসভূমি। সেখান থেকে তারা ভারতের সিন্ধু এবং তার উপনদী তথা শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সরস্বতী অর্থাৎ এই সপ্ত সিন্ধু অঞ্চলে তারা বসবাস শুরু করে। আর্যদের বাসভূমিকে আর্যাবর্ত বলা হতো। আর্যাবর্ত বলতে এই সপ্ত সিন্ধু অঞ্চল বা উত্তর ভারতকে বোঝানো হতো। আর্যদের সভ্যতার দুটি ভাগ, এক হচ্ছে ঋগ বৈদিক সভ্যতা এবং পরবর্তী বৈদিক সভ্যতা। এই বৈদিক যুগ ছিল মোটামুটি 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। বেদ এই যুগেই রচিত হয়, তাই এই যুগকে বলা হয় বৈদিক যুগ। বেদ বেদ শব্দের অর্থ জ্ঞান। বেদ প্রথমে লিখিত ছিল না, শুনে শুনে বংশ পরম্পরায় মনে রাখা হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। বেদের 4টি ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব। তার মধ্যে ঋগ্বেদ সর্বপ্রথম রচিত হয় এবং এই ঋগ্বেদই ছিল পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। এটি সংস্কৃত ভাষায় লেখা। ঘোষা, ওপালা, বিশ্ববাড়া, গার্গী, মৈত্রী, লোপামুদ্রা প্রমুখ বিদুষী মহিলার বা মহীয়সী মহিলার নাম পাওয়া যায়। গোধন বা গরু ছিল বিনিময়ের প্রধান মাধ্যম। বৈদিক যুগে জাতিভেদ প্রথা ছিল। সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4 শ্রেণীর মানুষ ছিলেন। তবে অস্পৃশ্যরা পঞ্চম জাতি নামে পরিচিত ছিলেন। আর্যদের জীবনকে 4টি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ছোটবেলায় তারা পড়াশোনা করতেন, ব্রহ্মচর্য গুরুর কাছে গিয়ে শিক্ষা অর্জন করছেন। গার্হস্থ্য সাংসারিক জীবন পালন করতেন। বানপ্রস্থ অর্থাৎ তার পরবর্তীতে কাজের পাশাপাশি আস্তে আস্তে ধর্মের দিকে ঝুঁকে পড়তেন, সাংসারিক জীবন পরিত্যাগ করে সন্ন্যাস নিতেন। আর্যদের এই 4টি ভাগকে একত্রে বলা হয় চতুরাশ্রম। মোনা এবং নিষ্কো এই দুটি ছিল বৈদিক যুগের স্বর্ণ মুদ্রা। বলি ছিল প্রধান কর। আর্যরা প্রকৃতি পূজারী ছিলেন। বজ্র, বৃষ্টি, যুদ্ধ দেবতা ছিলেন ইন্দ্র, যাকে আর্যদের প্রধান দেবতা বলা হতো। আর্যদের জলের দেবতা ছিলেন বরুণ, ঝড়ের দেবতা ছিলেন মরুত, আলোর দেবতা ছিলেন সূর্য, বাতাসের দেবতা ছিলেন বায়ু। ঋগ্বৈদিক যুগে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য 2টি গণপরিষদ ছিল, সভা এবং সমিতি। অতএব আমরা এই পয়েন্ট ওয়াইজ সিন্ধু সভ্যতার কথাগুলো জানলাম, বৈদিক যুগের কথাগুলো জানলাম। এবার আমাদের তৃতীয় পয়েন্ট, প্রতিবাদী ধর্ম আন্দোলন। প্রতিবাদী ধর্ম আন্দোলন, ব্রাহ্মণ্য গরিমাদীপ্ত সমাজ ব্যবস্থা, ব্রাহ্মণ ধর্মের আচার সর্বস্বতা, অনুষ্ঠান, যাগযজ্ঞ, পশু বলির বিরুদ্ধে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলন শুরু হয় এবং এই প্রতিবাদী ধর্ম আন্দোলনের ফলে বৌদ্ধ, জৈন, আজীবক প্রমুখ ধর্মের উদ্ভব ঘটে। প্রথম ধর্ম আলোচনা করব আমরা, বৈশিষ্ট্যগুলো জেনে নিব, সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম যেটি প্রচার করেন গৌতম বুদ্ধ আনুমানিক 566 খ্রিস্টপূর্বাব্দে বৈশাখী পূর্ণিমা তিথিতে নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধর জন্ম হয়। বাল্যকালের নাম ছিল সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের পিতার নাম শুদ্ধোধন, মাতার নাম মায়া দেবী। গৌতম বুদ্ধের জন্মের পর মাতার মৃত্যু হয়ে যায় এবং সেই অবস্থায় তাকে লালন পালন করেন গৌতমী, তাই তার নাম হয় গৌতম। এবং এই গৌতম বুদ্ধের
পুত্রের নাম ছিল রাহুল। 29 বছর। 29 বছর বয়সে গৌতম বুদ্ধ গভীর রাতে গৃহ ত্যাগ করেন এবং বেরিয়ে যান। এই যে গৃহ ত্যাগ, সেটি বৌদ্ধ শাস্ত্রে মহাভি নিষ্ক্রমণ নামে পরিচিত। 35 বছর বয়স। 35 বছর বয়সে গৌতম বুদ্ধ গয়ার কাছে নৈরঞ্জনা নদীর তীরে উড়ুবিল্ব গ্রামে এক অশ্বত্থ গাছের নিচে তার দীর্ঘ 49 দিন তপস্যার পর বোধি বা বুদ্ধত্ব লাভ করেন। তিনি যেখানে বুদ্ধত্ব লাভ করেছিলেন সেই বৃক্ষের নাম বোধি বৃক্ষ। বুদ্ধত্ব লাভের পর গৌতম বুদ্ধ কাশীর কাছে সারনাথে মৃগদাব উদ্যানে 5 জন শিষ্যের কাছে তার এই যে নতুন ধর্মমত প্রচার করেন। এই ঘটনা বৌদ্ধ শাস্ত্রে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। গৌতম বুদ্ধ 4টি সত্যের কথা বলেন, যেটি আর্য সত্য নামে পরিচিত। গৌতম বুদ্ধ 8টি মার্গ বা পথের কথা বলেন, যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। বৌদ্ধ ধর্মের চরম লক্ষ্য ছিল নির্বাণ বা মুক্তি লাভ। বৌদ্ধ ধর্মে 5টি নীতি বা শীলের কথা বলা হয়েছে, যা পঞ্চশীল নামে পরিচিত। বৌদ্ধ ধর্মে বুদ্ধ, ধর্ম, সংঘ 3টি রত্ন এর কথা বলা হয়েছে, যা ত্রিরত্ন নামে পরিচিত। গৌতম বুদ্ধের উপদেশাবলী পালি ভাষায় সুত্ত পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক, এই 3টি পিটকে লিপিবদ্ধ করা রয়েছে। এটি একত্রে ত্রিপিটক নামে পরিচিত এবং এই ত্রিপিটকই ছিল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। বৌদ্ধ ধর্মে 4টি বৌদ্ধ সংগীতি ঘটে। প্রথম বৌদ্ধ সংগীতি অজাতশত্রুর সময়ে 486 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে ঘটে। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কালাশোকের আমলে 386 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে ঘটে। তৃতীয় বৌদ্ধ সংগীতি মৌর্য সম্রাট অশোকের আমলে 251 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে ঘটে। চতুর্থ বৌদ্ধ সংগীতি সম্রাট কনিষ্কের আমলে খ্রিস্টীয় প্রথম শতকে কাশ্মীর বা জলন্ধরে ঘটে। বৌদ্ধ ধর্মের 2টি ভাগ, হীনযান এবং মহাযান। 486 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগরে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। তার এই দেহত্যাগ বৌদ্ধ শাস্ত্রে মহাপরিনির্বাণ নামে পরিচিত। এতক্ষণ আমরা বৌদ্ধ ধর্মের কথা জানলাম। এবার পরের যে ধর্ম, সেটি হচ্ছে জৈন ধর্ম। যে জৈন ধর্ম প্রচার করেন তীর্থঙ্কর মহাবীর। তীর্থঙ্কর কাদের বলা হয়? তীর্থঙ্কর ছিলেন যারা সাংসারিক দুঃখ কষ্ট পার হওয়ার ঘাট নির্মাণ করতেন। জৈন ধর্মমতে 24 জন তীর্থঙ্কর ছিলেন। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা আদিনাথ। 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ বা পরেশনাথ এবং সর্বশেষ 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। জৈনদের ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ। জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা বা প্রচারক বলা হয় মহাবীরকে। মহাবীর আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল সিদ্ধার্থ, মাতার নাম ছিল যশোদা। মহাবীরের প্রকৃত নাম বর্ধমান, অপর নাম ছিল জ্ঞাতপুত্র। মহাবীর পঞ্চমহাব্রত এর কথা বলেন। জৈন ধর্মের 2টি ভাগ, দিগম্বর এবং শ্বেতাম্বর। জৈন ধর্মে 2টি জৈন সংগীতি ঘটে। প্রথম জৈন সংগীতি ঘটে 300 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে। দ্বিতীয় জৈন সংগীতি ঘটে খ্রিস্টীয় 5ম শতকে বৈশালীতে। 468 খ্রিস্টপূর্বাব্দে পাবা নগরীতে মহাবীর দেহত্যাগ করেন। তারপরের আরেকটি ধর্ম আজীবক ধর্ম, যেটি এই প্রতিবাদী ধর্ম আন্দোলনের সময় সৃষ্টি হয়। আজীবক ধর্ম, এই আজীবক ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন মক্খালি গোসাল। অতএব আজকের ক্লাসে তোমরা জানলে সিন্ধু সভ্যতার কথা, আর্য সভ্যতার কথা, প্রতিবাদী ধর্ম আন্দোলন এবং তার মধ্যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং আজীবক ধর্মের কথা। বেশিরভাগ কম্পিটিশন পরীক্ষায় সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতা এবং প্রতিবাদী ধর্ম আন্দোলনের উপরে যে জায়গা থেকে কোশ্চেন হয়, আমি সেগুলো তোমাদের সামনে স্ক্রিনের সামনে দিয়ে দিয়েছি। তোমরা সেগুলো নোট করে নিলেই খুব সহজেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেন কমন পাবে। এইভাবে পয়েন্ট ওয়াইজ আলোচনা করা হবে, তোমাদের অনেকটা সুবিধা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।